আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো ডাঁটার দুর্দান্ত এক রেসিপি। যেই দিনে তোমরা কুমড়ো ডাঁটার এই রেসিপিটা রান্না করবে সেই দিন কিন্তু আর অন্য কিচ্ছু রান্না করার দরকার নেই। এই এক পদ দিয়েই পুরো ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর অন্য কিছু যদি রান্না করো তাহলে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি সেই রান্নাটা আর কেউ খাবে না। এই এক তরকারি দিয়েই ভাত খাবে। এই রান্নাটা খেতে এতটাই সুস্বাদু হয়। অনেকভাবে তো কুমড়ো শাক বা ডাঁটা রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি এই রান্নাটা কুমড়ো ডাঁটা দিয়ে করছি। কুমড়ো ডাঁটা দিয়ে করলে তো বেশ ভালো হয়, তবে তোমরা যারা কুমড়ো ডাঁটা খেতে পছন্দ করো না তারা চাইলে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো ডাঁটা দিয়ে রান্নাটা করতে পারো। এখানে আমি প্রথমেই বেশ কিছু সবজি কেটে নিয়েছি। আমার পছন্দ মতো আমি সবজি নিয়েছি, তোমরা চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারো। তবে এই রান্নাতে কিন্তু ঝিঙে আর বেগুনটা দিতেই হবে, বাকিটা তোমাদের পছন্দ মতো। এখানে আমি কেটেছি ঝিঙে, বেগুন, পটল, আলু, পুরো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। নিয়েছি অল্প পরিমাণে দেশি চিংড়ি ধুয়ে পরিষ্কার করে চিংড়ির মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে রাখলাম। এই রান্নাটা করার জন্য কিন্তু দেশি চিংড়ি হলেই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। কুমড়ো শাক আর অল্প পরিমাণে ডাঁটা ভালোভাবে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে প্রথমেই আগে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। শুধুমাত্র চিংড়ি মাছের থেকে যেটুকু জল বেরোবে সেই জলটুকু শুকিয়ে নেব। মাছের মধ্যে হলুদ ছিল না, এই জন্য সামান্য একটু তেলের মধ্যে হলুদ দিয়ে হালকা করে মাছটা ভেজে নিয়েছি। সামান্য একটু জল ছেড়েছিল, জলটা শুকিয়ে গেছে। এরপর চিংড়ি মাছটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, আর এখানে কিন্তু আমি সবজিটা রান্না করছি খুবই অল্প তেলের মধ্যে। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প পরিমাণে 5 ফোড়ন আর গোটা জিরে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিলাম প্রায় 8-10 কোয়ার মতো রসুন কুচি। রসুনটা দিয়ে হালকা করে ফোড়নের সাথে একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে তোমরা ঝালটা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও, তবে এখানে আমি আবারও অল্প একটু গুঁড়ো লঙ্কারও ব্যবহার করব। তোমরা যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারো। এটা ভাজতে ভাজতেই এখানে আমি মিক্সিং জারে নিয়েছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন কালো সর্ষে। এর সাথে সামান্য একটু লবণ দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজটা যখন হালকা একটা লালচে রং ধরে গেছে সেই সময় কেটে রাখা কুমড়ো শাক আর ডাঁটা দিয়ে দিয়েছি। শাক আর ডাঁটাটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে এটাকে হালকা করে একটু ভেজে নেব। লবণ দেওয়ার জন্য যেটুকু জল ছাড়বে ডাঁটা থেকে সেই জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। আর এরই সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তার কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে আর ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। বাকি সবজিগুলো এখন দেওয়ার দরকার নেই, তার কারণ ওইগুলো তুলনামূলকভাবে নরম সবজি, ওইগুলো দিয়ে দিলে অনেক পরিমাণে জল ছাড়বে আর একদম গলে যাবে। ওই জন্য ওই সবজিগুলো পরে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, যখন শাকের জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই এরপর সমস্ত সবজিটা একসাথে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে
কিছুক্ষণ সময় নিয়ে এই সমস্ত কুমড়ো ডাঁটা বা শাক সবজি একসাথে একটু হালকা করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো, যাতে এই সবজিগুলোর থেকে সহজেই জলটা ছাড়তে শুরু করে। আর এই জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব। সবজির জল যদি থেকে যায় তখন কিন্তু একটা সবজির যে কাঁচা গন্ধ সেটা থেকে যায়, সেই ক্ষেত্রে রান্নাটা খেতে বেশি ভালো লাগে না। সবজির থেকে দেখো পুরো জলটাই একদম শুকিয়ে গেছে, জলটা নেই। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ, বেটে রাখা মশলার পেস্ট। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে প্রায় 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। 1 মিনিটের বেশি সময় নিয়ে আর কষানোর দরকার নেই, তার কারণ খুব বেশি সময় নিয়ে কষালে সর্ষে তেতো হয়ে যায়। সামান্য একটু হালকা করে কষিয়ে নিয়েই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, তার কারণ এখনও সবজিগুলো সেদ্ধ হয়নি। এরপর এই জলের মধ্যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা হতে দিয়েছি। ফিরে এসেছি সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর। সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর দেখো যেটুকু জল রয়েছে এটা কিন্তু একদমই মনে হবে না, তার কারণ ভাতের সাথে মেখে খাওয়ার জন্য এটুকু জল তো রাখতেই হবে। তবে এখানে একটুখানি এটা যাতে তরকারিটা ঘন ঘন বা মাখো মাখো হয়ে যায়, সেই জন্য বেশ কয়েকটা আলু আর সবজিকে আমি খুন্তিতে করে একটু চেপে চেপে ম্যাশ করে নিয়েছি। বেশ ভালোভাবে দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এরপর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে একটু মিষ্টি মিষ্টি হলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে তো টমেটোর ব্যবহার করেছি, এর জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিতেই হবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্নাটা দেখো একদমই রেডি হয়ে এসেছে। আমি এই রকম একটু মাখো মাখোই নামাবো, খুব বেশি শুকনো করব না। রেসিপি রেডি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করার পরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর নামিয়ে নেব। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা এই রান্নাতে বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর দেখো রান্নাটা নামিয়ে নিয়েছি। দুর্দান্ত দেখতে হয়েছে আর এই রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না। সুন্দর একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ আসছে, তবে এই রান্নাতে কাঁচা সর্ষের তেল ছাড়া আর অন্য কিচ্ছু ব্যবহার করা যাবে না একদম শেষে। একবার হলেও এই পদ্ধতিতে আমি যা যা মশলা ব্যবহার করলাম একই রকম মশলা দিয়ে এই রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।